নমস্কার, আপনারা দেখছেন TV9 বাংলা। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। কার্গিল যুদ্ধের সময় কাশ্মীরের জিপিএস অফ করে রেখেছিল বিল ক্লিন্টন প্রশাসন। ভারতীয় সেনা পাহাড়ের উপর পাক বাংকার লক্ষ্য করে বোফোর্সের গোলা ছুড়ছিল। তবে জিপিএস অফ থাকায় সেসবই লক্ষ্যভ্রষ্ট হচ্ছিল। আমেরিকা যে জিপিএস অফ করে রেখেছে তা প্রকাশ্যে আসে 3 দিন পর। আর তারপরেই তখনই বোঝা গিয়েছিল যে ভারতের নিজস্ব জিপিএস প্রযুক্তি প্রয়োজন। 7 থেকে 8 বছর আগে সেই প্রযুক্তি ভারতের হাতে আসে ভারতের নিজস্ব জিপিএস, যার নাম নাভিক বা নাবিক। এতদিন শুধু ভারতীয় সেনাই এই নাভিকের ব্যবহার করত। তবে গত মাস থেকে বাণিজ্যিকভাবে নাভিকের ব্যবহার শুরু হয়ে গিয়েছে। ভারতে তৈরি iPhone 15-এ রয়েছে এই নাভিক। মোদী সরকার জানিয়েছে খুব শীঘ্রই দেশে তৈরি সব মোবাইল ফোনে নাভিক বাধ্যতামূলক হচ্ছে। মার্কিন জিপিএসের তুলনায় ভারতের এই নাভিক একটা ক্ষেত্রে অনেকটা এগিয়ে। সেটা কি বলুন তো? সেটা হলো নাভিক জিপিএসের চেয়ে অনেকটা নিখুঁতভাবে লোকেশন স্পট করতে পারে। তবে এখনও নাভিক ভারতের নির্দিষ্ট এলাকাতেই সীমাবদ্ধ রয়েছে। নন্দন নীলেকানির মতো প্রযুক্তিবিদরা বলছেন যে রেঞ্জ বাড়লে বিশ্বজোড়া মার্কিন জিপিএসকে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলে দিতে পারে ভারতের নাভিক। 1999 কার্গিলে ঢুকে পড়েছে পাক হানাদাররা। পাহাড়ের উপরে উঁচু জায়গায় সুবিধাজনক অবস্থানে লুকিয়ে আছে তারা। তাদের লোকেট করতে হিমশিম খাচ্ছে ভারতীয় সেনা। সেদিন আমেরিকার কাছে সাহায্য চেয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। বিল ক্লিন্টন সাহায্য করেননি। শেষমেশ ইসরায়েলি দেওয়া লেজার গাইডেড বোমায় আমাদের সেনারা পাহাড় চূড়ে পাক ঘাঁটিগুলি উড়িয়ে দেন। ভাবনাটা তখনই সরকারের মাথায় এসেছিল, অন্য দেশের দিকে তাকিয়ে থাকলে চলবে না। ভারতের নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম থাকা দরকার। সেই মতো কাজ আরম্ভ করে ইসরো। শুরু হয় ইন্ডিয়ান রিজিয়নাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম নামে নতুন প্রজেক্ট। লক্ষ্য ছিল নাবিক, যার পুরো কথা ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান কনস্টেলেশন। ভারতের 8টি কৃত্রিম উপগ্রহের সাহায্যে নাবিক কাজ করে। ভারত ও ভারতের চারদিকে 1,500 কিলোমিটার এলাকায় রয়েছে নাবিকের চোখ। জিপিএসের চেয়ে অনেক বেশি নিখুঁত নাবিক। নাবিক কোনো টার্গেটকে তার 5 মিটারের মধ্যে লোকেট করতে পারে। সেখানে জিপিএস কোনো টার্গেটকে তার 20 থেকে 25 মিটারের মধ্যে লোকেট করে। কার্গিলে মার্কিন সাহায্য না পেয়ে পরে স্যাটেলাইট নেভিগেশনের জন্য ভারত ইউরোপিয়ান ইউনিয়নের হাত ধরে। 2005-এ ঠিক হয় দেশীয় প্রযুক্তিতেই তৈরি হবে এই সিস্টেম। সেই মতো ইসরো কাজ শুরু করে। নাবিকের জন্য ধাপে ধাপে 8টি স্যাটেলাইট মহাকাশে পাঠাতে খরচ হয় প্রায় 1,500 কোটি টাকা। 2018 সালে নাবিক চালু হয়ে যায়। এখন ভারতীয় সেনা এটি ব্যবহার করে। জিপিএসের চেয়ে অনেক বেশি নিখুঁত হওয়ায় ক্ষেপণাস্ত্রের ক্ষেত্রে সেনা নাবিকের ওপরেই নির্ভর করে। आज भारत दुनिया के उन 5 देशों में गर्व के साथ खड़ा हो गया कि जिसमें उसकी अपनी जीपीएस सिस्टम, उसकी अपनी नेविगेशन सैटेलाइट सिस्टम निर्माण हो गई। आज तक हम जीपीएस सिस्टम के लिए अन्य देशों की व्यवस्थाओं पर निर्भर थे। आज हम आत्मनिर्भर बने हैं। আমেরিকার স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের নাম জিপিএস। ইউরোপিয়ান ইউনিয়ন ব্যবহার করে গ্যালিলিও। রাশিয়া নিজস্ব স্যাটেলাইট নেভিগেশন সিস্টেম গ্লোনাস। চীনে রয়েছে বাইডু। জাপান ব্যবহার করে QZSS। এই এলিট ক্লাবেরই 6ষ্ঠ সদস্য দেশ ভারত। নাবিক এখন শুধু সেনা ব্যবহার করে। মোবাইল ফোনে নাবিক চলে এলে সব মানুষই এর সুবিধা পাবেন। মৎস্যজীবীদের সমুদ্রযাত্রা নিরাপদ হবে। তবে নাবিক এখনো লোকাল, অন্য দেশে কাজ করে না। আমেরিকার জিপিএস সিস্টেম সব দেশে কাজ করে। এর জন্য মহাকাশে রয়েছে আমেরিকার 30টি কৃত্রিম উপগ্রহ। সরকারের লক্ষ্য ভবিষ্যতে জিপিএস এর মতো নাবিকের চোখও সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। এর জন্য 35টি স্যাটেলাইট উৎক্ষেপণের ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট।
টিভি 9 বাংলা। ভুল করলে সেটা ভুল বলে বুঝতে পারবে এমন কোনো সুপ্রিম কম্পিউটার তৈরি হওয়া কি সম্ভব? উন্নত দেশের তাবড় বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এর উত্তর দিতে পারেননি। এমনই এক পরিস্থিতিতে ভারতীয় বিজ্ঞানীরা বললেন যে অতি শক্তিশালী কম্পিউটার ভুল করলে কি হবে সে কথা ভেবে লাভ নেই, বরং ভুল করবেই না এমন এক সুপার কম্পিউটার তৈরি করা যাক। বেঙ্গালুরুকে কেন্দ্র করে তেমনই এক কম্পিউটার তৈরির কাজ শুরু করে দিয়েছেন তারা। ভারতীয় প্রযুক্তিবিদদের হাতে তৈরি ভারতের প্রথম কোয়ান্টাম কম্পিউটার। 2015 সালে ইউরোপে প্রথম কোয়ান্টাম কম্পিউটার তৈরির কাজ শুরু হয়েছিল। সেই কাজ এখন থমকে আছে, কারণ কোয়ান্টাম ভুল করলে সেটা শোধরানোর পথটা এখনো বেরই করে উঠতে পারেনি ইউরোপ এবং আমেরিকার বিজ্ঞানীরা। আপাতত তারাও ভারতের এই কোয়ান্টাম সিরিজ প্রজেক্টের দিকে তাকিয়ে রয়েছেন। We've done a lot of talking about Macintosh recently, but today, for the first time ever, I'd like to let Macintosh speak for itself. আজ থেকে 350 বছর পর কেমন হবে কম্পিউটারের চেহারা? সেই কম্পিউটারের কতটা ক্ষমতা থাকবে? যতটা ক্ষমতা থাকার কথা তার চেয়েও অনেক বেশি ক্ষমতার কম্পিউটার তৈরিতে নামছে ভারত। আর তার জন্য লক্ষ্যমাত্রা ধার্য হলো 2030-31 সাল, অর্থাৎ আর 6 থেকে 7 বছরের মধ্যে উচ্চ ক্ষমতার কোয়ান্টাম কম্পিউটার তৈরির লক্ষ্য নিয়ে নামছেন দেশের বিজ্ঞানীরা। সুপার কম্পিউটারের সবচেয়ে শক্তিশালী ভার্সনের থেকেও লক্ষ গুণ শক্তিশালী কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটিং দুনিয়ায় ঢুকতে জাতীয় কোয়ান্টাম মিশন ঘোষণা করল মোদী সরকার। জাতীয় কোয়ান্টাম মিশনে বরাদ্দ 6,000 কোটি টাকা। 100 কিউবিটেক কম্পিউটার তৈরির টার্গেট। नेशनल क्वांटम मिशन के लिए मंजूरी आदरणीय मोदी जी की सरकार ने दी है। उनकी अध्यक्षता में कैबिनेट मिली। 6,003 करोड़ रुपए का इसका बजट का प्रावधान किया गया है। इस पे कुल मिलाकर लागत आएगी 2023-24 से 2030-31 तक का इसका समय सीमा है और ये देश को नई ऊंचाइयों पर ले जाने वाला एक ऐसा निर्णय है जो एक बार फिर प्रधानमंत्री मोदी जी के नेतृत्व में हुआ। কোয়ান্টাম মিশনে হবেটা কি? এক কথায় বলতে গেলে কোয়ান্টাম কম্পিউটার তৈরি হবে, তবে সেই কম্পিউটার সাধারণ কম্পিউটারের থেকে আলাদা। গান শোনা, সিনেমা দেখা বা অফিসের কাজ করার জন্য নয়। যেসব সমস্যার সমাধান এখনো করা যায়নি সেই সব সমস্যা নিয়ে মাথা ঘামাবে, সমাধান করবে কোয়ান্টাম কম্পিউটার। কোয়ান্টাম কম্পিউটারের 3টি বৈশিষ্ট্য থাকতেই হবে। অনেক দ্রুত যে কোনো তথ্য বিশ্লেষণ করতে পারবে, যে কোনো সমস্যাকে চিহ্নিত করে সমাধান করবে, কোনোভাবেই হ্যাক করা সম্ভব হবে না। উদাহরণ হিসেবে বলা যায়, স্যাটেলাইটের পাঠানো যে তথ্য বিশ্লেষণ করতে এখন 6 মাস লাগে কোয়ান্টাম কম্পিউটার সেটাই করে ফেলবে 6 সেকেন্ডের কম সময়। রোবটের প্রোগ্রামিং করতে সময় নেবে 25 সেকেন্ডেরও কম। রকেট পাঠানোর আগে তথ্য বিশ্লেষণ করে দেবে বলে মহাকাশের পথে কী বিপদ আসতে পারে, কিভাবে তা এড়ানো যাবে, এই প্রযুক্তির সাহায্যে এমন কম্পিউটার বা যোগাযোগ ব্যবস্থা তৈরি করা সম্ভব যা হ্যাক করতে 3 লক্ষ বছর সময় লেগে যাবে। চিকিৎসা, অনলাইন জালিয়াতি, পরিচয়পত্র জাল হওয়ার মতো সমস্যাতেও স্থায়ী সমাধান বের করতে পারবে কোয়ান্টাম কম্পিউটার। এই মুহূর্তে আমেরিকা, চীন, কানাডা, ফ্রান্সের পাশাপাশি অস্ট্রেলিয়া এবং ফিনল্যান্ডে কোয়ান্টাম প্রযুক্তি নিয়ে গবেষণা চলছে। আমেরিকা দাবি করেছে তারা কোয়ান্টাম কম্পিউটার তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে, তবে তার চেহারা বা ক্ষমতা কেমন হবে তা এখনো স্পষ্ট নয়। ভারত যে রাতারাতি কোয়ান্টাম নিয়ে কাজ শুরু করছে এমন নয়। 4 থেকে 5 বছর ধরেই বিষয়টি নিয়ে পড়ে রয়েছেন বিজ্ঞানীদের একটি অংশ। কোন কোন ক্ষেত্রে কোয়ান্টাম কম্পিউটার কাজে লাগানো সম্ভব তা চিহ্নিত করার কাজ অনেকটাই গিয়েছে। 27টি প্রয়োগ ক্ষেত্র নিয়ে গবেষণার জন্য ইসরায়েলের সঙ্গে ইতিমধ্যেই চুক্তি করেছে কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রক। অর্থাৎ ভিত শক্ত করেই কোয়ান্টামের অসীম অনন্ত জগতে পা রাখছে ভারত। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, টিভি 9 বাংলা। এখন যে কোনো কিছু পেমেন্টের ক্ষেত্রে, টাকা দেওয়ার ক্ষেত্রে ওই ডিজিটাল পেমেন্ট অ্যাপ খুব গুরুত্বপূর্ণ, তার নতুন করে বলার অপেক্ষা রাখে না। কিন্তু আপনি কি জানেন যে ভারতের নিজস্ব ডিজিটাল পেমেন্ট অ্যাপ অর্থাৎ ইউপিআই রীতিমতো চিন্তায় ফেলে দিয়েছে গুগল পের মতো অ্যাপকে? তার কারণ বিশ্বজুড়ে মোট যে ডিজিটাল লেনদেন হচ্ছে তার নিরিখে প্রথম 3-এ উঠে এসেছে ইউপিআই।
ইউপিআই এর অভূতপূর্ব সাফল্যের পথ ধরে আরও এক লাফ। ইন্টারনেট কানেকশন ছাড়াই লেনদেনের সুবিধা নিয়ে আসছে ইউপিআই। 2022 সালেই অন ডিভাইস ওয়ালেটের সঙ্গে চালু হয়েছিল ইউপিআই লাইট। এবার এতে যোগ হচ্ছে নতুন ফিচার। ইন্টারনেট ছাড়াই ইউপিআই লাইটে লেনদেন একবারে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত লেনদেন করা যাবে। ইউপিআই লাইট ওয়ালেটে সর্বোচ্চ 2000 টাকা জমা রাখা যাবে। নেট ছাড়া লেনদেনে অ্যাকাউন্ট পিনের প্রয়োজন নেই। দেশের অনেক এলাকায় এখনো ইন্টারনেট কানেকশন দুর্বল। 4G কিংবা 5G বেগে ডাউনলোড অনেক দূরের বস্তু। সেই সব এলাকায় ছোট লেনদেনের সুবিধার জন্য নেটবিহীন লেনদেনের প্রযুক্তি তৈরি করেছে পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া। নেটবিহীন ইউপিআইকে চালাবে অ্যারন থ্রেড সিরিজের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ছোট থেকে বড় দোকানে কেনাকাটা, বিল মেটানো, প্রায় সব ক্ষেত্রেই হু হু করে বাড়ছে অনলাইন পেমেন্টের প্রবণতা। গত কয়েক বছরে উল্লেখযোগ্যভাবে বেড়েছে ডিজিটাল পেমেন্টের চাহিদা। শহর থেকে গ্রাম, ভারতের নিজস্ব পেমেন্ট অ্যাপ ইউপিআই এর মাধ্যমে লেনদেন বেড়ে চলেছে। গড়ে বিশ্বের 46% আর টিডিটি ভারতে। সিঙ্গাপুর হোক, ফ্রান্স কিংবা সৌদি আরব, ইউপিআই পেমেন্টে কোনো বাধা নেই। और मैं आपको भी चुनौती देता हूं कि अगली बार आप भारत में आए तो जेब में एक भी पैसा लिए बिना निकलिए घर से। खाली जेब, सिर्फ मोबाइल फोन पर यूपीआई ऐप को डाउनलोड करके रख लीजिए। आप पूरा हिंदुस्तान घूम करके आएंगे, एक नए पैसे कैश की जरूरत के बिना आप अपना गुजारा कर सकते हैं। ভারতের নিজস্ব পেমেন্ট অ্যাপ সব অর্থেই এখন ভারতবাসীর ভরসা। ইউপিআইতে লেনদেনের অঙ্কটা সেটা বলে দিচ্ছে। 2022 ডিসেম্বরে 13 লক্ষ কোটির লেনদেন। 2023 মার্চে ইউপিআইতে 13,50,00,000 কোটির লেনদেন। 2023 জুনে ইউপিআই এর মাধ্যমে 14 লক্ষ কোটির ব্যবসা। গত অগস্টেও লেনদেন ছাপিয়েছে 14 লক্ষ কোটি। দুনিয়ার অনেক দেশেই এখন ইউপিআই স্বীকৃত। বিদেশে কর্মরত ভারতীয়দের বড় অংশের ভরসা এখন ভারতে তৈরি এই পেমেন্ট অ্যাপ। বিদেশ থেকে ভারতীয়রা ভারতে যে টাকা পাঠান তাকে বলা হয় রেমিটেন্স। এই রেমিটেন্স ভারতীয় অর্থনীতির বড় ভরসা। কেন্দ্রীয় অর্থমন্ত্রকের পরিসংখ্যান বলছে, রেমিটেন্সের 70% ইউপিআই এর মাধ্যমে হচ্ছে। দু দেশের বাজারেও বাজার দখল ইউপিআই এর। খুচরো বাজারের 19% ইউপিআই এর দখলে। অনলাইন পেমেন্টের 29% ইউপিআই এর মাধ্যমে। ইউপিআই এর এই সাফল্যের রসায়ন কি? শুধুই কি মেড ইন ইন্ডিয়ার আবেগ নাকি অন্য কিছু? পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়ার দাবি, ইউপিআই দুনিয়ার অন্যতম সুরক্ষিত পেমেন্টস অ্যাপ। ইউপিআই লেনদেনে ভুলের হার 0.1% কম হয়। দুনিয়ার সবচেয়ে সুরক্ষিত পেমেন্ট অ্যাপ হওয়ার দৌড়ে ইউপিআই। যে কেউ ইউপিআই ব্যবহার করতে পারেন। ইউপিআই এর মতো পেমেন্ট অ্যাপ কি মানি ইলিউশন ঘটাচ্ছে? মানে পকেট থেকে টাকা দিতে হচ্ছে না ভেবে মানুষ দেদার খরচ করে ফেলছে? ইউপিআইতে সেটা ঘটার সুযোগ নেই। এর পেমেন্ট ট্র্যাকারই বলে দেবে গত মাসের তুলনায় আপনার খরচ বাড়ছে না কমছে। খুব কম পেমেন্ট অ্যাপেই এই সুবিধা আছে। তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকেই বলছেন, ইউপিআই এই মুহূর্তে দেশের অন্যতম সেরা বিজ্ঞাপন। দেশে তো বটেই, বিদেশেও ইউপিআই এর ভারতের সেরা ব্র্যান্ড। সোমনাথ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। প্রযুক্তি উদ্ভাবনের পাশাপাশি ভবিষ্যতে জ্বালানির কথা ভেবেও তৈরি থাকতে হবে আমাদের। এখন দেশে নথিভুক্ত পেট্রোল ডিজেল চালিত যানবাহনের সংখ্যা প্রায় ধরুন 35 কোটি। প্রতি বছর এই সংখ্যাটা 10% হারে বাড়ছে। এবং এই গোটা বিষয়টা, এটাকে কমানোর জন্যই প্রয়োজন বিকল্প জ্বালানিতে জোর দেওয়া। যেমন ধরুন ইলেকট্রিক কার, সিএনজির পাশাপাশি হাইড্রোজেন চালিত গাড়ির ওপরেও সরকার জোর দিচ্ছে। গাড়ি শিল্পে বিকল্প জ্বালানি ব্যবহার নিয়ে বহুদিন ধরে তৎপর কেন্দ্র। কথায় কাজ হলে ভালো, না হলে চাপ দিয়ে সেটা করানোরও পথও তৈরি হচ্ছে। 2025 সালের মধ্যে বিকল্প জ্বালানি নিয়ে বেশ কয়েকটি টার্গেট মোদি সরকারের। TV9 এর হাতে সেই এক্সক্লুসিভ তথ্য।
এখন পেট্রোলে 10% ইথানল মিশছে। পেট্রোলে অন্তত 20% ইথানল মেশানোর টার্গেট। গণপরিবহনে অন্তত 25% ইলেকট্রিক কার। এখন ইলেকট্রিক কার 5%-র অনেক কম। 75% অটোই সিএনজি। এখন 53% অটো সিএনজি চালিত। ব্যক্তিগত গাড়ির বাজারে 5% হাইড্রোজেন গাড়ির বিক্রি। কেন্দ্রীয় পরিবহন মন্ত্রী নীতিন গডকরির নেতৃত্বে একটি গ্রুপ অফ মিনিস্টার্সের ওপর এই টার্গেট ছোড়ার দায়িত্ব। গাড়ি শিল্প থেকে যন্ত্রপাতি নির্মাতা এমনকি বিকল্প জ্বালানির সঙ্গে জড়িত সংস্থাগুলিকে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। মোদী সরকার বলে দিয়েছে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে যে টার্গেট নেওয়া হয়েছে তা যেন মিস না হয়। গত অর্থবর্ষে 20 লক্ষ কোটি টাকার পেট্রোপণ্য আমদানি করেছে ভারত। এইভাবে চললে 2028 সালে আমদানি খরচ 25 লক্ষ টাকা ছাপিয়ে যাবে। মোদী সরকারের উদ্দেশ্য আগামী 5 বছরের মধ্যে পেট্রোল ডিজেল আমদানিতে খরচ অন্তত 20% কমানো। এই জন্য বেশ কয়েকটি প্রস্তাব বাধ্যতামূলক করার কথাও ভাবা হচ্ছে। কৃষি যন্ত্রের ডিজেলের ব্যবহারে নিয়ন্ত্রণ আনার ভাবনা। ডিজেলের বদলে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহার। নির্মাণ যন্ত্রেও ডিজেলের পরিবর্তে ইথানল মিশ্রিত পেট্রোল। এসবের পাশাপাশি বিকল্প জ্বালানির আরও একটা লাভের দিক রয়েছে, সেটাই সবচেয়ে বড় ভালো। বিকল্প জ্বালানি পরিবেশ বান্ধব, তাই শরীর ও পরিবেশ দুভাবেই সুস্থ থাকার গ্যারান্টি। অবশ্য বর্তমানে ভারতে ইথানল উৎপাদনের মূল কাঁচামাল বলতে একটাই ভরসা, চিনিকলগুলিতে ব্যবহৃত আখের অবশিষ্ট। কিন্তু তা দিয়ে 2025 সালের মধ্যে ইথানল উৎপাদন 20% বাড়ানো কার্যত অসম্ভব বলেই মত ওয়াকিবহল মহলের। তাহলে উপায়? নীতিন গডকরির পরামর্শ, চিনির উৎপাদন কমিয়ে উপজাত তৈরিতে জোর দেওয়া যেতে পারে, যা ব্যবহার হতে পারে জ্বালানি তৈরিতে। চিনি উৎপাদনের হ্রাস টেনে ইথানল তৈরি করতে হবে। পাশাপাশি কৃষিজাত বা শহরের বর্জ্য ব্যবহার করে প্রচলিত সিএনজির চেয়েও জৈব সিএনজি ব্যবহার হবে। প্রয়োজনে এতে ইনসেন্টিভ ঘোষণার কথাও ভাবছে মোদী সরকার। সোমনাথ ভট্টাচার্য রিপোর্ট, TV9 বাংলা।